আমি আমার একটু সেলফ ইন্ট্রোডাকশন দিই। আমি ডক্টর সুব্রত নন্দী। দীর্ঘদিন 36 বছর রাইস এবং অ্যাডামাস ইউনিভার্সিটির সঙ্গে জড়িত ছিলাম। সেখানে আমি সফট স্কিল, মানে ইন্টারভিউ, যত রকম ইন্টারভিউ ছিল, ব্যাংক, রেল, ডাব্লিউবিসিএস, আইএস, টেট, ওখানে গাইড করতাম। তো আজকে তোমাদের আমি ইন্টারভিউটা কি একটু বলি। ইন্টারভিউ এখন কিছু কিছু পরীক্ষা থাকে না, আর ক্যালকাটা বেস বা ওয়েস্ট বেঙ্গল বেস পরীক্ষা ইন্টারভিউটা এখনো আছে। তোমরা সামনেই আছে কনস্টেবল, টেট, ডাব্লিউবিসিএস, এসআই, ইন্টারভিউ আছে। ইন্টারভিউটা কেন নেওয়া হয়? তুমি তো পাস করে গেছো। এই প্রথাটা কিন্তু আমাদের থেকে আসেনি। প্রথাটা এসছে 1790 থেকে 1750 বিসিতে। ব্যাবিলনিয়ান এ শিক্ষা ব্যবস্থায় এই ইন্টারভিউটা চালন করেছিল। ওরা এইভাবে ইন্টারভিউ নিত না। ওরা কি করতো, কিছু ম্যানেজার পোস্টের জন্য কিছু শিক্ষানবিশকে নেওয়া নিত, অ্যাপয়েন্ট করতো। ওরা কাজ করতো, কাজ করার পর তাদের যা যা দেখার সিস্টেম ছিল, পরে আমি আলোচনা করব, সেগুলো দেখেই তাদেরকে সিলেক্ট করা হতো। কিন্তু ইন্টারভিউটা চালু হয়েছে, থমাস আলভা এডিসন করেছেন 1920 থেকে 21 সালে। এটা শিল্প বিপ্লবের পর বা বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পর ইন্টারভিউটা চালু হয়েছে। সেখান থেকে আস্তে 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 ইন্টারভিউটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখানে একটু আমি বলে নিই, এখন অনেক পরীক্ষা দেখবে ইন্টারভিউ কথাটা লেখা থাকে না, লেখা থাকে পার্সোনালিটি টেস্ট, মানে ব্যক্তিত্ব। ইন্টারভিউটা কি? ইন্টারভিউটা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে একটা নিবিড় কথোপকথন। একজন প্রশ্ন করবে, প্রশ্নকর্তা ইন্টারভিউয়ার, আর একজন প্রশ্ন উত্তর দেবে ইন্টারভিউ। যদি আমাকে যে প্রশ্নগুলো করা হলো সেই প্রশ্নগুলো আমি সঠিকভাবে বলতে পারি, তাহলে আমি সিলেক্ট হব। এইটা সঠিকভাবে বলতে গেলে কি করতে হয়? কিছুই নয়। আমাদের যে কেন ইন্টারভিউটা নেওয়া হয়, আমাদের জাজ করছে যে আমি তো পাস করেছি, মানে একাডেমিকে আমার জ্ঞানটা রয়েছে, কিন্তু আমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করেছি বা যে পোস্টের জন্য আজকে ইন্টারভিউ দিচ্ছি, সেই সম্বন্ধে কতটা আমার ওয়াকিবহাল আছে, তাদের কাজটা কি, পারপাসটা কি নেওয়ার, এবং মোড অফ এক্সপ্রেশন, কথা বলার ক্ষমতা, বা কিভাবে আমি এক্সপ্রেস করছি, আমি কিভাবে নেগেটিভ ব্যাপারগুলোকে অ্যাপ্রোচ করে সেটাকে সঠিক পথে নিয়ে আসছি। এক কথায় ফুল পার্সোনালিটি বা ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়। দেখো, ব্যক্তিত্বটা কিন্তু আমরা একটা ছোট কথায় বলি। মাইকেল অ্যাঞ্জেলোর নাম তোমরা শুনেছ। উনি ভাস্কর্যের একটা বিরাট বড় একজন ছিলেন। উনি একটা ছবি বানিয়েছিলেন। তখন ওনার ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছিল, স্যার, আপনি এই সুন্দর স্কাল্পচারটা কীভাবে বানিয়েছেন? ওনার ওনার এক লাইনে উত্তর, আমি কিছুই করিনি, এটা একটা পাথরের টুকরো ছিল, যেটা এক্সেস সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, তার থেকেই ছবিটা এসছে। তার মানে কি, ব্যক্তিত্ব আমাদের সবারই আছে কম। দু ধরনের ব্যক্তিত্ব বা ব্যবহার হয়। একটা হচ্ছে কনজেনিটাল, যেটা আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অর্জন করতে হয়। দুটোকে যোগ করলেই আমার ব্যক্তিত্ব বা পার্সোনালিটিটা আসে। সেইটা দেখার জন্য ইন্টারভিউটা খুবই দরকার। এখন তো আর শিক্ষানবিশ নেওয়া হয় না, এখন ইন্টারভিউটি নেওয়া হয়। তো ইন্টারভিউ, তাহলে একজন ইন্টারভিউ রুমে একটু পরিচয় বলে জিনিসটা বলে দিই, তারপর আমি ইন্টারভিউতে আবার যাবো। ইন্টারভিউ রুমে 3জন বা 4জন থাকবেন। একজন হচ্ছে এক্সপার্ট, সেকেন্ড হচ্ছে বাঁদিকে যিনি থাকবেন তিনি হচ্ছেন সেই কমিশনার। ইট মে বি পাবলিসার্স কমিশন বা ইউপিএসসি বা পুলিশ কমিশন, এই কমিশনারের একজন লোক থাকবেন। আর থার্ড ব্যক্তি থাকবেন, উনি কখনো বা গভর্নমেন্ট নমিনি হয় বা কখনো একজন অ্যাপ্লাইড সাইকিয়াট্রিক হন। অ্যাকচুয়ালি উনি কিন্তু তোমাকে কোনো প্রশ্ন করবে না। তুমি যখন দরজা খুলে ঢুকলে আর দরজা থেকে বেরোলে, উনি কিন্তু সমস্তটাই তোমাকে ফলো করলেন। ইন্টারভিউ যদি 50 নম্বরের হয়, ওনার হাতে আছে 25টা নম্বর। তাই ইন্টারভিউতে ভয় পাওয়ার কিছু নেই, বা অনেক বেশি পড়াশোনা করতে হবে না।
যখন ইন্টারভিউ শুরু করেন এডিসন, তখন উনি প্রশ্ন করতেন জিওগ্রাফি আর হিস্ট্রি থেকে আর সাহিত্য থেকে। পরবর্তীকালে সেটা আসলো অন্যরকমভাবে রূপায়ণ করলো। আর আমাদের পশ্চিমবঙ্গে যে ইন্টারভিউগুলো হয়, সেই ডাব্লিউবিসিএস বলো বা আমার টেট বলো বা পুলিশ কনস্টেবল বলো, সেখানে ইন্টারভিউটা অনেকটা আলাদা। ইন্টারভিউর আগে যেটা দরকার সেটা ভালো করে শুনে নাও। তারপরে ইন্টারভিউতে প্রথম হচ্ছে ঢোকা আর বেরোনো। এই যে তুমি ঢুকলে বেরোলে, তোমাকে তোমাকে তোমার থেকে সময় নেবে ওরা 6 থেকে 10 মিনিট, তার বেশি কিন্তু নেবে না। তার মধ্যে তোমাকে সবকিছু ঠিকঠাক রাখতে হবে। সেটা কিরকম? তুমি দেখলে দরজাটা খোলা বা দরজা বন্ধ করা আছে, যেটা আমরা অনেক সময় বাড়িতেও করি না, নক করে ঢুকতে হয়। আমি একটু নক করব। নকটা কিভাবে করব? দেখবে কোনো কোম্পানি ম্যানেজার বা বড় বাবু উপরে, দরজার উপরে ঠক ঠক আওয়াজ করে ঢুকে যান, পারমিশন দিক আর না দিক। এখানে তুমি কিন্তু উপরে না, নিচে হাতটা উল্টো করে তোমার যে নাকেল আছে গার্ডগুলো দিয়ে তুমি আওয়াজ করবে খুব সফটলি। তখন তোমার ভিতর থেকে আওয়াজ আসবে, ইয়েস কাম ইন, বা ভিতরে আসো। এসি চেয়ার রয়েছে, এসে তুমি চেয়ারে বসে পড়বে না, তুমি জাস্ট সোজা টান টান হয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে তুমি প্রথমে গ্রিট করবে, মানে গুড মর্নিং বা গুড ইভিনিং, বাংলা বলে সুপ্রভাত বলে তুমি যখন বলছো, সেখানে একটা বিরাট বড় পয়েন্ট কাজ করছে, সেখানে তুমি চান্স পাবে কি পাবে না নিরূপণ হয়ে যাবে। দ্যাট ইজ কল আই কন্টাক্ট। তুমি, আমি আছি মধ্যেখানে বসে আছি, তুমি আমাকে বললে গুড মর্নিং, তাহলে বাকিদের তো তুমি গুড মর্নিং বা গ্রিট করলে না। আর বারবার সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বললেও এটা নয়েজ হয়ে যাচ্ছে। তুমি কি করবে? গুড মর্নিং বলে তোমার চোখটা ঘুরিয়ে 3 জন বা 4 জনের তাকাবে। এবার তুমি দাঁড়িয়ে থাকলে, অনেক সময় ওরা টেস্ট করে তুমি বসে পড়ছো কি না। তুমি বসবে না, ঠিক দাঁড়িয়ে থাকবে চেয়ার। তোমাকে বলবে প্লিজ বি সিটেড বা বসুন। তখন তুমি আবার একটা বলবে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলে চেয়ারে বসবে। এই যে চেয়ারে বসছো, আমরা অনেক সময় রিল্যাক্স মোডে বসি, অনেক শাসক রিল্যাক্স মোডে বসে, তারপরে চেয়ার, তার নামটা দেখা যায় না ফাইনাল লিস্ট। চেয়ারে পিঠ থেকে বসবে না, তার মানে হচ্ছে ওভার কনফিডেন্স। আর ঝুঁকে বসবে না, লো কনফিডেন্স। তুমি বসবে জাস্ট সোজা হয়ে, হাত দুটো থাকবে তোমার হাঁটুর উপরে, আর সামনে একটা টেবিল থাকবে। তুমি টেবিলটা তোমার জন্য নয়, টেবিলে কোনো কাগজপত্র রাখবে না। তুমি যে ডকুমেন্টগুলো নিয়ে গেছিলে, সেই ডকুমেন্টগুলো তোমার ল্যাপে, তোমার হাঁটুর উপরে থাকবে। তাহলে হাত দুটো তোমার ফিক্সড হয়ে গেল। কারণ অনেকে সময় হাতটা খুব নড়াচড়া করে, সেটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। এবার তোমাকে প্রশ্ন করছে, তুমি প্রশ্ন, আজকে কোনো প্রশ্ন আলোচনা করছি না, প্রশ্ন করছো, প্রশ্ন দিচ্ছ। প্রশ্ন তুমি এটা জানো না, মিথ্যের প্রশ্রয় নেবে না, ওরা ধরে নেবে। কারণ ওদের কাছে অলরেডি একটা কাগজ আছে, সেই কাগজে তোমার নাম, ঠিকানা, তুমি কোন ডিভিশনে পাস করেছো, কত মার্কস পেয়েছো, রিটেনে কত পেয়েছো, সব ওদের কাছে আছে। তুমি রিপিট করবে না, বা তোমাকে কোনো উত্তর তুমি না জানলে পরিষ্কার বলবে বেগ ইউর পার্ডন বা সরি স্যার, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু তুমি মিথ্যের প্রশ্রয় নেবে না। গেল, প্রশ্ন উত্তর চললো। প্রশ্ন তো হয়ে যাওয়ার পরে বললো ওকে থ্যাঙ্কস, তুমি এবার আসতে পারো। তুমি যে আসছো, তুমি কিন্তু ওনাদের, ওনাদের যে বসে আছে ওনাদের পিছন করে আসবে না, চারটে ঘুরে পিছন দিক দিয়ে বেরোবে, দরজা দিয়ে বেরিয়ে যাবে, সবাইকে জানাবে, হাত জোর করে নমস্কার বা থ্যাংক ইউ স্যার বলে ঘর থেকে বেরিয়ে যাবে। এই গেল প্রথম একটা স্ক্রিপ্ট। এবার আসছে যে ইন্টারভিউ যে তুমি দিচ্ছ, তোমার কোন কোন জায়গায় প্রিপারেশন নিতে হবে। প্রথমেই তোমাকে বলবে নিজের সম্পর্কে কিছু বলুন। তুমি নিজের সম্পর্কে বলার সময় একটু খেয়াল রাখবে যে নিজের নাম বললে, বাবার নাম বললে, বাবার নাম বললে অবশ্যই শ্রীযুক্ত বা শ্রীমতী বলবে, বাবা বা মায়ের নাম, যিনি গার্জিয়ান নাম বলে। এবার অ্যাড্রেস পত্রে তুমি এসছো বললে, বিয়ে বিস্তারিত অ্যাড্রেস দেবে না। খেয়াল রাখবে অনেকেই ভিলেজ প্লাস পোস্ট লেখে বা পোস্ট প্লাস ভিলেজ লেখে, এই জায়গাটা একটা মার্কস, যিনি থার্ড ব্যক্তি আছে উনি কিন্তু কাগজ কলম নিয়ে বসে আছেন, তোমাকে মার্কস দিচ্ছে।
কখনোই পোস্ট অ্যান্ড ভিলেজ বলবে না, আমরা বলে থাকি হবে ভিলেজ প্লাস পোস্ট, কারণ আগে গ্রাম হয়েছে তারপর পোস্ট অফিস হয়েছে। তাহলে ভিলেজ অ্যান্ড পোস্ট এই, বা আমি এখান থেকে এসেছি, আমার এই আমার কোয়ালিফিকেশন। এই কোয়ালিফিকেশন অনেকে মাধ্যমিক থেকে শুরু করে, আমি মাধ্যমিকে এত পার্সেন্ট পেয়েছি, কি দরকার নেই, কারণ ওদের কাছে সব আছে। তুমি তোমার লাস্ট কোয়ালিফিকেশনটা বলবে, বলে চুপ করে থাকবে, নেক্সট প্রশ্নের দিকে। এইবার এই নেক্সট প্রশ্নে চুপ করে থাকছো, কতক্ষণ চুপ করে, যতক্ষণ না ওনারা আবার একটা প্রশ্ন করছে, এবং প্রশ্ন করার পরে কয়েক সেকেন্ড চিন্তা করে উত্তর দেবে, মানে হুড়হুড়ি করে উত্তর দেবে না, ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মনে রাখবে, সেকেন্ড ব্যক্তি যে বসে আছে, উনি প্রশ্ন করার আগে তোমার প্রশ্নটা শেষ করতে হবে। উনি যদি প্রশ্ন করে ফেলেন তোমার উত্তর দেওয়ার আগে, তাহলে তোমার নেগেটিভ 5 নম্বর, 5 নম্বর নেগেটিভ হয়ে গেল। এই জায়গাটা খেয়াল রাখবে। তাহলে আমি ঢোকা থেকে বেরোনোর পর্যন্ত বললাম। এইবার তুমি কোন কোন সাইটটা দেখবে, তা তোমার ইন্ট্রোডাকশন হয়ে গেল। ইন্ট্রোডাকশন থেকেই প্রশ্ন শুরু হলো। আমি ডব্লিউবিসিএস বলছি না, ওটা পড়ার উচিত হবে। তোমার নাম, ধরো তোমার নাম সুব্রত, জিজ্ঞাসা করবে তোমার নামের অর্থ কি, তোমার অর্থ জানতে হবে। এবং ইদানিংকালে এটা জিজ্ঞাসা করছে, তুমি আজকে কেন এসেছো, তুমি পরিষ্কার বলবে। এই পরীক্ষার যে শেষ ধাপ, ইন্টারভিউ বা পার্সোনালিটি, সেইটা দেওয়ার জন্য আমি আজ এখানে এসেছি। চুপ করে গেলে নেক্সট প্রশ্ন করছে তোমাকে যে, তুমি যে এই পুকুরে এসছো, তুমি কি জানো এই কাজটা তুমি পারবে? আমার তো মনে হচ্ছে তুমি পারবে না, কারণ তোমার আগে 22 জন ইন্টারভিউ দিয়েছে, সব সুন্দর উত্তর দিয়েছে, আর তাদেরকে আমি বাদ দিতে পারছি না। ওদেরকে বাদ দিয়ে তোমাকে আমরা নেব কেন? তুমি পোলাইটলি একটু চিন্তা করে বলবে, স্যার আমি আশাবাদী স্যার, আমি আশা করি তুমি আগের লোকজনদের কথা, আগের ক্যান্ডিডেটদের কথা কোনো তুলবে না স্যার। আপনারা যে প্রশ্ন করবেন আমি সেই সঠিক উত্তর দেব নিখুঁতভাবে। আশা করি স্যার আমি আপনাদের স্যাটিসফাই করতে পারবো। অতএব স্যার, এই কারণে আমি আশাবাদী যে আমি এই পোস্টটা অবশ্যই পাবো। এইভাবে তোমাকে পরপর প্রশ্ন করতে থাকবে। নেক্সট প্রশ্ন করবে, তুমি যে অঞ্চল থেকে এসেছো সেই অঞ্চলে একজন ব্যক্তিত্বের নাম জিজ্ঞাসা করবে। নদী আসলে চৈতন্য মহাপ্রভু, উনি কে ছিলেন? একজন রিলিজিয়াস রিফর্মার ছিলেন। উনি কি করেছিলেন? এরকম একটা পড়ে যাবে, দু একটা নাম জেনে যাবে, এবং তার কি কাজ সমাজে, ইট মে বি সোশ্যাল রিফর্মার বা রিলিজিয়াস রিফর্মার বা যাই হোক, আর তোমার বাড়ির কোনো রকম সমাজসেবীও থাকেন, তার নামটাও বলবে। এইভাবে তোমাকে আস্তে 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 চলে আসবে তোমার হবিটা কি। এটা ভাইটাল জায়গা, যেখান থেকে প্রচুর ছেলে মেয়ে বাদ যাবে। কেন? তুমি বললে আমার হবি গান গাওয়া, তুমি কিন্তু ক্যাজুয়ালি গান করো, তোমার সার্টিফিকেট আছে। বললো কোন গান? বললো রবীন্দ্রসঙ্গীত। বললো পর্যায়গুলোর নাম বলো। তুমি তো এত ডিটেলসে যাওনি। যদি জানলেও বললো, বললো তুমি বললে পূজা বা প্রেম পর্ব, বলো একটা গান করতো, গান করতে পারলে বলবে। অতএব তুমি বললে স্পোর্টস, বিয়ার টার্মস, স্পোর্টস নয়, ফুটবল বলো, ক্রিকেট বলো। আমার বক্তব্য হচ্ছে, তুমি যেটা যে তুমি খেয়াল রাখবে, ওনারা যে প্রশ্ন করছেন বা করবেন মনে করছো, সেভাবে উত্তর দিতে পারবে, সেইটা চিন্তা করে তুমি তোমার হবিটা বলবে। যেমন আমি একটা বলি, যদি মনে করো যে আমি গান তো গাই স্যার, আমি তো বাইরে মনে মনে ভাবলে এই গান তো আমি ঠিকঠাক সব ব্যাপারে জানি না, রাগের নাম জানি না, তালের নাম জানি না, ক্রিকেট খেলি, ফুটবল সবই খেলি, কিন্তু আমি বলতে পারছি না, কারণ ডিটেলস প্রশ্ন আসবে এই জায়গা থেকে হবিতে। তাহলে তুমি পরিষ্কার বলবে আমি সমাজ সেবা করি। দেখো, সমাজ সেবা মানে কিন্তু কোনো এনজিওতে কাজ করা না, পাড়াতেও করা যায়। বলে কিরকম? প্রথমেই চলে যাবে যে আমাদের পাড়ায় প্রত্যেক বছর স্যার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেখানে আমি ওতপ্রোতভাবে জড়িত। এবং সে ব্যাপারটা, এখানে দুটো প্রশ্ন করতে হবে, ব্লাডটা কি, ব্লাডে কতটা ব্লাড থাকে, কেন ব্লাড দেওয়া উচিত, কিন্তু তুমি পারবে, সহজেই পারবে। নেক্সট বলবে আমাদের পাড়ায় প্রত্যেক 15 দিন অন্তর সাফাই অভিযান হয়, চারিদিকে প্লাস্টিক পড়ে থাকে, সেইগুলোতে আমি পার্টিসিপেট করি। এখানে এইটা বলার মানে হচ্ছে যে, আমি বলছি না তুমি এটাই বলবে, মানে হচ্ছে যে তুমি যে প্রশ্নগুলো ওনারা করছেন
সে প্রশ্ন তুমি বলতে পারবে, তাই তুমি এই সেই পথ বেছে নিলে। হবেই গেল। এইবার তোমার ফাদার্স অকুপেশন জিজ্ঞাসা করে, বাবা কি করেন, কারণ সেখান থেকে তোমার আর্থিক অবস্থাটা জেনে নেওয়া যায়। কখনো মিথ্যে কথা বলবে না। অনেকে মিথ্যে প্রশ্রয় নেয়, বাবা লেবারের কাজ করে, কি আছে, বাবা লেবার হলে কি ছেলে আইএস অফিসার হয় না? সত্যি কথা বলবে, বাবা এই কাজ করেন, এই আমরা পরিবারে কজন আছি, এই কজন আছি। অতএব বারবার একটা কথা বলবো, মিথ্যের প্রশ্রয় নেবে না। এতে তোমার প্লাস পয়েন্ট। অকুপেশন গেল, তোমাদের পরিবারটা নিউক্লিয়ার না জয়েন্ট ফ্যামিলি, এগুলো হয়ে গেল। হওয়ার পরে এবার ইন্টারভিউতে ঢুকলো। তো এবার ইন্টারভিউতে কি হবে, পোস্ট নিয়ে কিছু আলোচনা হবে। তো তোমরা নেক্সট ক্লাসে আমি তোমাদের কনস্টেবলের উপরে ইন্টারভিউ কিভাবে দিতে হয় বা কি ধরনের প্রশ্ন হয় সেটা আমি তোমাদের জানাবো। ভালো থেকো।